খবর শুনছেন দুর্গাপুর নিউজ টিভি চ্যানেলটাকে। আজকের 10টি বাছাই করার তাজা খবর, শুরুতে হেডলাইন। দুর্গাপুজোর মুখে প্রশাসনিক চমক। ইংরেজবাজার থানার আইসি সঞ্জয় ঘোষ ক্লোজ, নতুন আইসি বাপন দাস। গোপনে সেনা মহড়া ভারতের। হঠাৎ কেন সিকিমের 17,000 ফুট উচ্চতায় যুদ্ধ প্রস্তুতি? পুজোর আবহ মাথায় রেখে জিএসটি 2.0 চালুর দিন বেছে নেওয়া হয়েছে। উপকৃত হবেন বাংলার সাধারণ মানুষ, এমনটাই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আমার ক্যাফেতে বিক্রি মাত্র 50 টাকা। হিমাচলের বন্যা দুর্গত। দিলীপসহ পুরনোদের ফেরাতে চান শ্রমিক, বাধা শুভেন্দু। সমন্বয় বৈঠকের পর কাটাছেঁড়া চরমে। 26-এর বিধানসভা ভোটে নিজেদের শক্তি মেরে ধরতে মরিয়া বঙ্গ বিজেপি। সেই লক্ষ্যেই এবার আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠকে বসে রাজ্য বিজেপি নেতৃত্ব। বৃহস্পতিবার দীর্ঘ আলোচনার পরও নতুন রাজ্য কমিটি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিজেপি রাজ্য জয়পুরে ভেঙে পড়ল জরাজীর্ণ বাড়ি, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার। রাজস্থানের জয়পুরে ফের বড়সড় দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালেই সুভাষ চক এলাকায় একটি জরাজীর্ণ দোতলা বাড়ির একাংশ ভেঙে পড়ে মৃত্যু হল ৭৯ বছরের এক বৃদ্ধার। গুরুতর আহত হয়েছেন তার বৌমা। সকাল প্রায় 7টা নাগাদ হঠাৎ করেই বাড়ির একটি অংশ ভেঙে পড়ে। সেই সময় ভেতরে ছিলেন ওই বৃদ্ধা ও তার বৌমা। স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকল। 30 নভেম্বরের পরই উঠতে পারে ভারতের শুল্ক, আশাবাদী সিইএ। ভারতের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন বৃহস্পতিবার আশা প্রকাশ করেছেন যে মার্কিন প্রেসিডেন্ট 30 নভেম্বরের পর ভারতের আমদানির দুর্গাপুজোর মুখে প্রশাসনিক চমক। ইংরেজবাজার থানার আইসি সঞ্জয় ঘোষ ক্লোজ, নতুন আইসি বাপন দাস। মালদা থেকে বড় খবর। দুর্গাপুজোর ঠিক আগে ইংরেজবাজার থানায় বড় সড় রদবদল। মঙ্গলবার রাজ্য পুলিশের এডিজি নির্দেশ দেন ইংরেজবাজার থানার আইসি সঞ্জয় ঘোষকে ক্লোজ করা হয়েছে। শুধু ক্লোজ বললে অনেক দর্শক নাও বুঝতে পারে, তাই আমি বললাম ক্লোজ করা হয়েছে, মানে তাকে ওই থানার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই নির্দেশ মালদা রেঞ্জের আইজিপি ও পুলিশ সুপারের কাছে ইমেলের মাধ্যমে পাঠানো হয়। একই সঙ্গে সঞ্জয় ঘোষকে দ্রুত লালবাজারে গিয়ে রিপোর্ট করতে বলা হয়েছে। শীঘ্রইকে আমি দ্রুত বলেছি, কণ্ঠে শুনলে বেশি পরিষ্কার শোনাবে। পুলিশ সূত্রে জানা গেছে 2024 সালের 1 ফেব্রুয়ারি থেকে আইসি পদে ছিলেন সঞ্জয় ঘোষ। তবে চলতি বছরে ইংরেজবাজারে একের পর এক খুন, সংঘর্ষ এবং অপরাধমূলক ঘটনার কারণে থানার কার্যক্ষমতা নিয়ে বড় প্রশ্ন উঠেছিল। খুনের বদলে একের পর এক খুন বলেছি, ঘটনাগুলোর ধারাবাহিকতা বোঝাতে। এই কারণেই কি তাকে হঠাৎ ক্লোজ করা হলো, তা নিয়ে প্রশাসনিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। অন্যদিকে সঞ্জয় ঘোষকে সরিয়ে নতুন আইসি হিসেবে চার্জ নিলেন বাপন দাস। রেখেছি, কিন্তু তার আগে স্পষ্ট করে বলেছি নতুন আইসি হিসেবে। এতে দর্শক সহজে বুঝবে। গোপনে সেনা মহড়া ভারতের। হঠাৎ কেন সিকিমের 17,000 ফুট উচ্চতায় যুদ্ধ প্রস্তুতি? কিছুদিন আগেই ফোর্ট উইলিয়ামে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে উপস্থিত ছিলেন সেনা প্রধান জেনারেল অনিল চৌহান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। আর ঠিক সেই বৈঠকের পরেই সিকিমের 17,000 ফুট উঁচুতে বিশেষ সামরিক মহড়া চালাল ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পস। বরফে ঢাকা খাড়া পাহাড়ি পথে যেখানে শ্বাস নেওয়া কষ্টকর, সেখানেই যুদ্ধের সরঞ্জাম কাঁধে নিয়ে রুট মার্চ করেন সেনারা। হঠাৎই মহড়ার নেপথ্যে কোনো আশঙ্কা আছে কিনা তা নিয়ে ইতিমধ্যেই নানা জল্পনা শুরু হয়েছে। এই অনুশীলন প্রায় 6 দিন ধরে চলে। এতে শুধু শারীরিক সহনশীলতা নয়, মানসিক দৃঢ়তারও কঠিন পরীক্ষা নেন সেনারা। জানা গেছে, পুরো মহড়ার সময় প্রতিটি জওয়ানকে সম্পূর্ণ অপারেশনাল লোড বহন করতে হয়েছে।
অস্ত্র, প্রয়োজনীয় সরঞ্জাম থেকে জরুরি জিনিসপত্র পর্যন্ত। আধুনিক প্রযুক্তির পাশাপাশি এখানে ড্রোন ও স্মার্ট লজিস্টিকের ব্যবহারও হয়। ত্রিশক্তি কর্পসের জিওসি লেফটেন্যান্ট জেনারেল জুবিন এ মিনওয়ালা বলেছেন, প্রযুক্তি আমাদের শক্তি বাড়ালেও শেষ পর্যন্ত জওয়ানদের সাহস আর দলবদ্ধতাই জয়ের আসল চাবিকাঠি। তিনি আরও জানান, এই মহড়া সেনাদের সেই আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে যে কঠিন পরিস্থিতিতেও তারা লড়াই করে জিততে সক্ষম। পুজোর আবহ মাথায় রেখে জিএসটি 2.0 চালুর দিন বেছে নেওয়া হয়েছে। উপকৃত হবেন বাংলার সাধারণ মানুষ, এমনটাই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আজ কলকাতার এক অনুষ্ঠানে তিনি বলেন, 21 সেপ্টেম্বর মহালয়া, অর্থাৎ পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা। ঠিক তার পরদিন 22 সেপ্টেম্বর থেকেই শুরু হচ্ছে নতুন জিএসটি সংস্কার। নবরাত্রিও শুরু হচ্ছে ওই সময়। তাই বিশেষভাবে এই দিনটিকেই বেছে নেওয়া হয়েছে। অর্থমন্ত্রীর কথায়, বাংলা বরাবরই দেশকে পথ দেখিয়েছে। তাই তিনি সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন দোকানে দোকানে গিয়ে এই সংস্কারের সুফল বোঝাতে। নতুন কাঠামোতে বড়সড় পরিবর্তন আসছে কর স্ল্যাবে। 12% ও 28% স্ল্যাব পুরোপুরি তুলে দেওয়া হচ্ছে। এখন থেকে থাকবে কেবল 5% ও 18% স্ল্যাব। 12% ক্যাটাগরির প্রায় 99% জিনিস চলে যাবে 5% স্ল্যাবে, আর বাকি মাত্র 1% জিনিস উঠবে 18%। একইভাবে 28% স্ল্যাবও বাতিল হচ্ছে। ওই তালিকার প্রায় 90% পণ্য নেমে আসবে 18%। তবে বাকি 10% সিন গুডসের ক্ষেত্রে কর হার বাড়িয়ে 40% করা হবে। আমার ক্যাফেতে বিক্রি মাত্র 50 টাকা। হিমাচলের বন্যা দুর্গতদের কাছে নিজের দুঃখ শোনালেন কঙ্গনা। ওয়াল ব্যুরো বিধ্বস্ত হিমাচল প্রদেশের গ্রামগুলিতে গিয়ে দুর্গত পরিবারের সঙ্গে কথা বললেন অভিনেত্রী রাজনীতিবিদ কঙ্গনা রানামত। মান্ডি লোকসভা কেন্দ্রের সাংসদ কঙ্গনা বৃহস্পতিবার ক্ষতিগ্রস্তদের দুঃখ দুর্দশার কথা শোনেন। সেই সঙ্গে নিজের ব্যবসার ক্ষতির প্রসঙ্গ তুললেন তিনি। কঙ্গনার কথায়, গতকাল আমার রেস্তোরাঁয় বিক্রি হয়েছে মাত্র 50 টাকা, অথচ কর্মীদের বেতন বাবদ দিতে হয় প্রায় 15 লক্ষ টাকা। আমিও হিমাচলের মানুষ, তাই আপনারা আমার সমস্যাও বুঝবেন। প্রচণ্ড বৃষ্টি, ধস ও বন্যার ফলে হিমাচলে ইতিমধ্যেই ঘরছাড়া শতাধিক পরিবার। এই পরিস্থিতিতে কঙ্গনা সোলাং এবং পালচন অঞ্চলে পৌঁছন। তার সঙ্গে ছিলেন প্রাক্তন বিধায়ক ও বিজেপি নেতা গোবিন্দ সিং ঠাকুর। স্থানীয়রা অভিনেত্রীকে জানান, অন্তত 15-16টি বাড়ি এতটাই ক্ষতিগ্রস্ত যে সেখানে আর থাকা সম্ভব নয়। বহু মানুষকে সুরক্ষিত আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। সোলাং গ্রাম নিয়ে গ্রামবাসীদের আশঙ্কা আরও তীব্র। তাদের দাবি, বিপাশা নদী ক্রমশ ভেঙে দিচ্ছে পাহাড়ের অংশ, যেখানে গোটা গ্রামটি রয়েছে। নদীর গতিপথ বদল ছাড়া আর কোনো উপায় নেই বলে মত তাদের। এদিকে আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার বিলাসপুর, কাংড়া, মান্ডি ও সিরমাউর জেলায় প্রবল বৃষ্টি, বজ্রপাত ও ঝড়ো হাওয়ার জন্য হলুদ সতর্কতা জারি করেছে। সিমলা, পালমপুর, সুন্দরনগর সহ বিভিন্ন জায়গায় মাঝারি থেকে প্রবল বর্ষণ হয়েছে। তাবো ও বোজৌরায় ঘণ্টায় 33 থেকে 35 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে গিয়েছে। দুর্যোগে সবচেয়ে ভুগছে পরিবহন ব্যবস্থা। বৃহস্পতিবার সকাল পর্যন্ত মোট 566টি রাস্তা অচল হয়ে পড়ে, যার মধ্যে 2টি জাতীয় সড়ক NH3 আটারি লে রোড এবং NH503A অমৃতসর ভোটা রোড বন্ধ হয়েছে। মান্ডি জেলাতেই বন্ধ 203টি রাস্তা, কুল্লুতে 156টি এবং সিমলায় অন্তত 50টি সড়ক। হিমাচল প্রদেশ স্টেট এমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্য অনুযায়ী এবছরের বর্ষায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জুনের 20 তারিখ থেকে এখনও পর্যন্ত অন্তত 419 জনের মৃত্যু হয়েছে রাজ্যে। তার মধ্যে 237 জন প্রাণ হারিয়েছেন বৃষ্টিজনিত দুর্ঘটনায়। ভূমিধসে মৃত্যু হয়েছে 52 জনের, খাদে পড়ে 45 জনের, ডুবে গিয়েছেন 40 জন। মেঘ ভাঙায় প্রাণ হারিয়েছেন 17 জন। আকস্মিক বন্যায় মৃত্যু হয়েছে আরও 11 জনের। পাশাপাশি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 182 জনের। দুর্যোগগ্রস্তদের সঙ্গে দেখা করে তাদের দুঃখ ভাগ করতে গিয়ে নিজের ক্যাফের ক্ষতের কথা বলায় কঙ্গনার মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। দিলীপসহ পুরনোদের ফেরাতে চান শ্রমিক, বাধা শুভেন্দু। সমন্বয় বৈঠকের পর কাটাছেঁড়া চরমে। 26-এর বিধানসভা ভোটে নিজেদের শক্তি মেরে ধরতে মরিয়া বঙ্গ বিজেপি। সেই লক্ষ্যেই এবার আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠকে বসে রাজ্য বিজেপি নেতৃত্ব। বৃহস্পতিবার দীর্ঘ আলোচনার পরও নতুন রাজ্য কমিটি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের টিমে কারা ঠাঁই পাবেন, কোন নেতার হাতে যাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব, তা ঘিরেই চলছে অন্দরের তুমুল টানাপড়েন।
সূত্রের খবর, বৈঠকে মূল লড়াই হয়েছে শ্রমিক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তীর মধ্যে। শ্রমিক চান দিলীপ ঘোষের মতো অভিজ্ঞ সক্রিয় নেতাকে ফের কোর কমিটিতে আনা হোক। একই সঙ্গে তিনি পুরনোদের দায়িত্বও বাড়াতে আগ্রহী। কিন্তু শুভেন্দু ও অমিতাভ নাকি তাদের ঘনিষ্ঠদের জায়গা করাতে বদ্ধপরিকর। মহিলা মোর্চার সভানেত্রী পদে আলোচনায় রয়েছেন শশী অগ্নিহোত্রী ও রূপা গঙ্গোপাধ্যায়। যুব মোর্চার সভাপতি হিসেবে উঠে এসেছে তরুণজ্যোতি তিওয়ারি ও সুরঞ্জন শরফের নাম। আর দলের অন্যতম গুরুত্বপূর্ণ পদ সাধারণ সম্পাদক সংগঠন নিয়ে চলছে জল্পনা। আরএসএস ঠিক করবে অমিতাভ চক্রবর্তী সেই দায়িত্বে থাকবেন কিনা, কারণ শোনা যাচ্ছে তিনি আগামী বিধানসভা ভোটে লড়তে চান। সেক্ষেত্রে তাকে বর্তমান পদ ছাড়তেই হতে পারে। এছাড়া সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য নাম হিসেবে উঠে এসেছে রিতেশ তিওয়ারি, রাজু বন্দ্যোপাধ্যায়, সঞ্জয় সিং, জগন্নাথ চট্টোপাধ্যায়, প্রবাল রাহাল, লকেট চট্টোপাধ্যায় ও জ্যোতির্ময় সিং মাহাতর নাম। এদের মধ্যে ৪ জনকে বেছে নেওয়া হতে পারে, তবে কারা থাকবেন তা নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। সব মিলিয়ে ২৬-এর ভোটের আগে নতুন টিম গঠন নিয়ে হিমশিম খাচ্ছেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ফলে বঙ্গ বিজেপির ভবিষ্যৎ নেতৃত্ব ঘিরে এখন উত্তেজনা চরমে। জয়পুরে ভেঙে পড়ল জরাজীর্ণ বাড়ি, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার। রাজস্থানের জয়পুরে ফের বড়সড় দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালেই সুভাষ চক এলাকায় একটি জরাজীর্ণ দোতলা বাড়ির একাংশ ভেঙে পড়ে মৃত্যু হল ৭৯ বছরের এক বৃদ্ধার। গুরুতর আহত হয়েছেন তার বৌমা। সকাল প্রায় ৭টা নাগাদ হঠাৎ করেই বাড়ির একটি অংশ ভেঙে পড়ে। সেই সময় ভেতরে ছিলেন ওই বৃদ্ধা ও তার বৌমা। স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকল, উদ্ধারকারী দল ও পুরসভার কর্মীরা। জেসিবি মেশিন দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে তাদের উদ্ধার করে এসএমএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন। আহত মহিলার অবস্থা আশঙ্কাজনক। বিপজ্জনক হিসেবে আগেই চিহ্নিত ছিল বাড়ি। পুরসভার দাবি, ওই এলাকার প্রায় ৪০টি বাড়িকে বিপজ্জনক বলে আগেই নোটিশ দেওয়া হয়েছিল। সেসব বাড়ি খালি করার নির্দেশও ছিল। তবুও বেশ কিছু পরিবার সেগুলি ছেড়ে যায়নি। তার মধ্যেই এই বাড়িটি ছিল। কিভাবে পুরসভার নজর এড়িয়ে সেখানে এখনও বসবাস চলছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এই মার্মিক্ত ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ৩০ নভেম্বরের পরই উঠতে পারে ভারতের শুল্ক, আশাবাদী সিইএ। ভারতের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অনন্ত নাগেশ্বরন বৃহস্পতিবার আশা প্রকাশ করেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ৩০ নভেম্বরের পর ভারতের আমদানির উপর আরোপিত শাস্তিমূলক শুল্ক প্রত্যাহার করতে পারেন। তিনি মনে করেন, চলমান ভারত-মার্কিন আলোচনার ফলশ্রুতিতে বাণিজ্যিক সম্পর্ক আরও সহজ হতে পারে। কলকাতায় মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক অনুষ্ঠানে সিইএ বলেন, মূল ২৫% শুল্ক এবং অতিরিক্ত ২৫% শুল্ক দুটিই ছিল অপ্রত্যাশিত। তবে সাম্প্রতিক ঘটনাগুলো দেখে আমার বিশ্বাস, নভেম্বরের পরে শাস্তিমূলক শুল্ক আর বহাল থাকবে না। আগামী কয়েক মাসে এই বিষয়ে সমাধান আসবে বলেই আশা করছি। তিনি আরও উল্লেখ করেন যে ভারতের বার্ষিক রপ্তানি ইতিমধ্যে $৮৫০ বিলিয়ন অতিক্রম করেছে এবং তা দ্রুত $১ ট্রিলিয়ন পৌঁছবে, যা জিডিপির প্রায় ২৫%। এটি ভারতের অর্থনীতির উন্মুক্ততা এবং শক্তিশালী অবস্থানের ইঙ্গিত বহন করে। ট্রাম্প আমলের শুল্ক নীতি। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৯৭৭-এর ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্টের অনুযায়ী ভারতসহ একাধিক দেশের উপর আমদানি শুল্ক আরোপ করেছিলেন। প্রথমে ২৫% শুল্ক আরোপ করা হলেও পরে তা বাড়িয়ে ৫০% করা হয়। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করা প্রায় সব ভারতীয় পণ্যের উপর এই উচ্চ শুল্ক প্রযোজ্য। তবে কিছু গুরুত্বপূর্ণ খাতকে ছাড় দেওয়া হয়েছে। লোহা ও ইস্পাত এবং তাদের ডেরিভেটিভ, অ্যালুমিনিয়াম ও সংশ্লিষ্ট পণ্য, যাত্রীবাহী বানজাহাজ, সেডান, এসইউভি, ক্রসওভার, মিনিভ্যান, কার্গো ভ্যান, হালকা ট্রাক ও যন্ত্রপাতি, অর্ধসমাপ্ত তামা এবং কিছু তামার ডেরিভেটিভ। গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের রপ্তানির প্রায় ৩০.২%, প্রায় $২৭.৬ বিলিয়ন মূল্যের পণ্য উচ্চ শুল্ক আরোপ সত্ত্বেও মার্কিন বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার বজায় রাখবে।